সো নমস্কার বন্ধুরা, আমি নরেশ আর আপনারা দেখছেন ইয়াস এন্ডি ব্লগস। তো আজকে আমি যে নিয়ে ব্লগ করতে চলেছি সেটা আপনারা থাম্বনেল দেখেছেন। হ্যাঁ, আজকের ব্লগটা আমার প্রতিনিয়ত যে লাইফস্টাইল সেইটা নিয়ে দেখাতে চলিনি, আজকে দেখাতে চলেছি কিছু সমাজ কল্যাণমূলক ব্লগ, যেটাতে আমাদের সমাজে আরও বন্ধুরা যাতে সচেতন হতে পারে। তো সেই হিসাবেই এই ব্লগটা করছি। হ্যাঁ, আজকে আমি বলতে চলেছি জিবিএস, গুলেন ব্যারিয়ার সিনড্রোম, এই বিষয়। এটা একটা মারাত্মক রোগ এখন ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, ডাক্তারদের মতে এটা লাখে একজনের হয়, মানে প্রতি লাখে একজনের হয় এরকমই রোগ। আর হওয়া মানে খুবই ভয়ানক, মানে লাইফ রিস্ক হয়ে যেতে পারে, ইভেন মারা যেতেও পারে। তো এরকমই আমার খুবই পরিচিত একটা আমার বন্ধু, যার এই রোগটা হয়েছে, সে এখন ওই রোগেতে প্রায় 1 বছর হয়ে গেল ভুগছে। তো তাকে আমি আজকে দেখাবো, তার মুখ থেকেই আমি মানে আপনাদের জানাবো যে কিভাবে এই রোগটা হয়, এর মানে উৎসর্গগুলো কী কী সিমটমস, এবং কী পন্থা অবলম্বন করা যায় এইখান থেকে, মানে এই রোগ থেকে বাঁচার জন্য। তো আগে থেকে আমি সকলকেই সচেতন করে দেওয়ার জন্য এই ব্লগটা করছি। তো ব্লগটা দেখো, এবং আমার বন্ধু মতন যেমন আরও যে বন্ধুরা রয়েছে তারা যেন এই রোগের কবলে না পড়তে পারে, তো তার জন্যই আগে থেকে সচেতন করে দেওয়ার জন্য এই ব্লগটা। 8 থেকে 80 সকলেই এই রোগে ভুগতে পারে ডাক্তারদের মতে। তো সুতরাং আগে থেকে কি কি প্রিপারেশন নেওয়া দরকার এই রোগ থেকে বাঁচার জন্য, সেটা আগে জেনে নাও। আফটার কোভিড এই রোগটা গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষ জুড়েই বিস্তীর্ণভাবে ছড়িয়ে পড়েছে, এবং প্রতি স্টেটেই 4 থেকে 5 জন দেখাই যায় যে এই রোগের কবলে এখনও জড়িয়ে রয়েছে এবং পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারছে না এই রোগ থেকে। তো এর জন্য আমাদের কি লাইফস্টাইল চেঞ্জ করতে হবে বা কি করা দরকার, এই সব কিছু কিন্তু ডাক্তাররা বলছে, কিন্তু অনেকেই এই বিষয়ে সচেতন নয়। তো সকলকে এই বিষয়ে সচেতন করে দেওয়ার জন্য এই ব্লগটা। অবশ্যই তোমরা ব্লগটাকে প্রচুর শেয়ার করো, লাইক সাবস্ক্রাইব তো করবেই আমার চ্যানেলকে, অ্যান্ড শেয়ারটা মাস্ট। শেয়ার করা এই কারণেই বলছি, তাতে আমার বন্ধুর মতন আরও যে সকল বন্ধুরা রয়েছে যেন সকলে এই রোগের কবলে না পড়ে, এই রোগ থেকে যেন আমরা মুক্তি পাই, এটাই আমার উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য নিয়ে আজকে ব্লগটা করছি, তো দেখতে থাকো। হাওড়া কদমতলা 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পাপ্পু মহিন্দার 2023 সালের 29শে মে তার জীবনে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। কারণ এই দিন পাপ্পুকে পড়তে হয় এই জিবিএস নামক রোগের কবলে। সুস্থ সবল সাধারণ ও মধ্যবিত্ত বাড়ির ছেলে পাপ্পু কোনোদিনও ভেবে উঠতে পারেনি যে এই মারাত্মক রোগে তার জীবনে প্রায় 1 বছর অতিক্রম করতে হবে, এবং তাতেও সে পুরোপুরি সুস্থ হতে পারেনি। ছোটবেলা থেকেই পাপ্পু খেলাধুলায় খুব পারদর্শী ছিল। ফুটবল বলুন বা ক্রিকেট, যে কোনো টুর্নামেন্ট হলেই আগে ওর নামটাই দেওয়া হতো। অনেক ছোট বয়সে বাবাকে হারানোর পর তার মায়ের পরিশ্রমে পাপ্পু পড়াশোনা করে বড় হয়ে ওঠে, এবং বড় হয়ে ভালো প্রাইভেট কোম্পানিতে চাকরি করে সংসারের যাবতীয় খরচ একাই বহন করত। কিন্তু এই রোগ তার জীবনের সব কিছু কেড়ে নেয়, এবং উপার্জন বলতে এখন 2-3টে ঘর ভাড়া দেওয়া আছে, সেখান থেকে যা আসে, আর ঘরে বসে মা ছেলে মিলে ধূপ প্যাকিংয়ের কাজ করে। এতে যেমন তেমনভাবে চলে যাচ্ছে তাদের জীবন। আমার বন্ধু পাপ্পুর রিকোয়েস্টে এই ভিডিও আমি আমার চ্যানেল ইয়াস এন্ডি ব্লগসে দিলাম, কারণ পাপ্পুর মতে ওর মতো যেন আর কোনো কারোর জীবনে এই ভয়াবহ দিন না আসে। আসুন পাপ্পুর মুখেই শুনে নেওয়া যাক কিভাবে ওর জীবনে এই দুর্ঘটনা ঘটে যায়। তো বন্ধুরা, আমি আমার বন্ধুকে পেয়ে গেছি, এই সেই বন্ধু, এর মুখ থেকেই আমি জানবো যে রোগটা কিভাবে হয়েছিল এবং কি উৎসর্গ এবং এর প্রতিকারের জন্য কি করতে হবে। আর সাথে আছে আমার বন্ধু অতনু, যে আজকে হেল্প করবে ক্যামেরা করে। তো অতনুকেও ধন্যবাদ তো আসার জন্য, কেন ও ক্যামেরা করতে পারবে, আর নাহলে আমি ওর সাথে কথা বলতে পারবো না। চলো তাহলে আজকে ভিডিওটা দেখাই কিভাবে রোগটার সৃষ্টি, কিভাবে
এর প্রতিকার পাওয়া যায় এবং কী কী পন্থা অবলম্বন করতে হবে এ থেকে বাঁচার জন্য, সেই উদ্দেশ্যেই আজকের ভিডিওটা করছি। তো গাইস দেখো ভিডিওটা। এই হচ্ছে আমার বন্ধু আমার ছোটোবেলাকার বন্ধু, মানে স্কুলমেটও ছিল। আমরা প্রচুর খেলাধুলাও করেছি, এখনও পর্যন্ত ও খেলাধুলা করতো, টুর্নামেন্ট খেলেছে, অনেক কিছু খেলেছে। কিন্তু এত সুন্দর ফিটনেস থাকা সত্ত্বেও যে একটা রোগের কবলে পড়ে যাবে সেটা কেউ ভেবে পায়নি, বাট পড়েছে। এরকমই হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। আফটার কোভিডে এই রোগের সংখ্যা বাড়তেই চলেছে। তো এই রোগটা কি তোমরা তো বলেইছি, গুলেন-বার্ডিয়ার সিনড্রোম। এই রোগের কবলে পাপ্পু পড়েছিল। তো পাপ্পু, তোর নামটা আবার ভালো করে বলে দিয়ে। আমার নাম পাপ্পু মাহিন্দার। এই রোগটা তোর কত বছর ধরে তুই ভুগছিস, কবে হয়েছিল তার এটা বল। এটা 2023-এ 28শে মে আমার ঘটে। তো আমি কাজ করছিলাম, কাজ করতে করতে হঠাৎ শরীরের জোরটা আমার কমে যাচ্ছে। আমি বুঝতে পারছি আমার শরীরের মধ্যে একটা মাসেল পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকে। তো আমি প্রচুর গরম পড়েছিল সেই মুহূর্তে, আমি বুঝতে পারিনি যে আমার শরীরে কোনো একটা ভাইরাস অ্যাটাক করেছে। তো আমি আমার বন্ধু বান্ধব, রাস্তায় আমার গুরুজন সবাইকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করি যে আমার শরীরের মধ্যে কেন এইরকম হচ্ছে। সবাই বলছে যে অতিরিক্ত গরম পড়েছে বা প্রেশারের কোনো সমস্যা হচ্ছে, তুই এক কাজ কর, নুন চিনির জল খা বা ওআরএসের জল খা, খেলে দেখ সুস্থ হয়ে যাবি বলে আমি যথারীতি তাদের কথা শুনে দুটো ওআরএস কিনে বাড়িতে ফিরে ওআরএসের জল খাই। খাবার পর একটু রেস্ট করি, তারপর যখন চান করতে যাই, চান করার পর গামছা নেংড়াচ্ছি, দেখছি আমার শরীরের গামছাটাও নেংড়াতে পারছি না, শরীরে সেইটুকু শক্তিও যেন কমে যাচ্ছে। তো যা হোক করে দুটো ভাত খেলাম, খেয়ে দিয়ে দুপুরবেলা শুয়ে পড়লাম। তো আমি চিন্তা করলাম বিকালবেলা একটুখানি ডাক্তার দেখিয়ে নেবো। তো আমাদের বাড়ির সামনে এক মেডিসিন ডাক্তারকে দেখালাম, উনি ট্রিটমেন্ট করলেন। উনি বললেন আপনার সবই ঠিকঠাক আছে, আপনার ভিটামিন কমে গেছে। তো একটা ভিটামিনের ওষুধ দিল, আমি ভিটামিনের ওষুধ কিনে বাড়ি চলে এলাম। তো আমি বাড়ি আসতে পারিনি, এতটাই পায়ের যে ডিমটা আছে সেটাকে পুরো কামড়ে ধরে নিচ্ছে, মানে পায়ের মাসেলটাকে পুরো কামড়ে ধরে নিচ্ছে, মানে হাঁটতে দিচ্ছে, আমাকে হেঁটে যেতে দিচ্ছে না। তো আমি কিছুক্ষণ যাবার পর ডাক্তার দেখি আমি আর বাড়ি ফিরতে পারিনি। তো আমার এক বন্ধুকে ফোন করি, উনি আমাকে বাড়িতে দিয়ে যান, ওষুধপত্র কিনে বাড়িতে দিয়ে যান। তো সেদিন রাত্রেবেলা, মানে এটা রবিবার দিন ঘটে 28শে মে, তো রাত্রেবেলা ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। সোমবার 29শে মে ঘুম থেকে উঠে ব্রাশ করতে যাব বলে একটুখানি গেলাম, নিচেতে হঠাৎ পড়ে গেলাম। মানে আমার পায়ের জোরটা হঠাৎ করে চলে গেল, আমি বুঝতে পারলাম না যে হঠাৎ পায়ের জোর চলে গেল, হাতের জোর। তো সকালবেলা পায়ের জোর চলে গেল। তো ওইভাবে চলতে থাকলো। বিকালবেলা যত সময় বাড়ছে শরীরের মানে আরও উইকনেস বোধটা আমার বেড়ে গেল। তো বিকালবেলা আমার হাতের জোরটাও চলে যায়। তো গোটা শরীর আমার জিরো হয়ে যায় 29শে মে, মানে আগের বছর 2023-এর 29শে মে। এখনো পর্যন্ত ওর মধ্যে স্ট্রেন্থ, মানে হাতের স্ট্রেন্থটা একটু এসেছে, পায়ের স্ট্রেন্থটা অনেকটা এসছে, কিন্তু পুরোপুরি এখনো সুস্থ হয়ে উঠতে পারেনি। তো আপনার ডাক্তারদের মতে এই রোগের উৎসটা কি, মানে কোথা থেকে? ডাক্তারদের মতে এই রোগের উৎস হচ্ছে ফ্রিজের খাবার খাওয়া চলবে না, ফ্রিজের খাবার ফাস্টফুড খাবার, আর শরীরের ইমিউনিটি পাওয়ার কম থাকলে মানে এই ভাইরাসটা অ্যাটাক করে না। তো আমার সেই মুহূর্তে শরীরে একটু ইমিউনিটি পাওয়ারটা কম ছিল, তো হঠাৎ কোথা থেকে এই ভাইরাসটা আমার অ্যাটাক করে না। কিন্তু এর সিমটম আছে। তো এক সপ্তাহ ধরে পায়খানা বমি হয়, তো আমার ক্ষেত্রে কোনো সিমটম দেখা যায়নি, আমার হঠাৎ এই রোগটা আরম্ভ হয়ে যায়। শুধু কি পায়খানা বমিটাই সিমটম না আরও কিছু সিমটম? না, আমি যতদূর ডাক্তারদের মতামতে শুনেছি প্রথমে পায়খানা বমি হবে, তারপরে হঠাৎ জ্বর হয় কারোর। তো হতে হতে হঠাৎ শরীরের মধ্যে কারোর হাতের জোর কমে যায়, ঝিনঝিন করে, আস্তে আস্তে 1-2 দিনের মধ্যে হঠাৎ করে গোটা শরীরকে জিরো করে দেয়। মানে এর সিমটমগুলো এইটাই, পটি হবে, প্রচুর পরিমাণে পায়খানা হবে, আর জ্বরে ভুগবে অনেক দিন ধরে, হাত পায়ের জোর কমতে শুরু করবে। মানে এইরকম হওয়া হলেই আমার মতে তো ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। ইভেন এই রোগে তো শুনেওছি যে 3-4 দিন যদি ওভার হয়ে যায়, যে মানে তোকে যে অ্যাটাক করেছিল তারপরে যদি 3-4 দিন তুই বাড়িতে থেকে যেতিস, মানে মারাও যায় পেশেন্ট, তখন শ্বাসকষ্ট এসে যায়। এই রোগ হলেই সঙ্গে সঙ্গে আইসিইউ যেখানে আছে সেই হসপিটালে আপনাকে ভর্তি হতে হবে, কারণ এই রোগের মেন জিনিস হচ্ছে শ্বাসকষ্ট যখন এসে যাবে, আমার ক্ষেত্রেই হয়েছিল, শ্বাসকষ্ট এসে গেছিলো। তো ডাক্তাররা বলেইছিল আইসিইউতে না থাকলে ওনাকে বাঁচানো যাবে না। তো আমি 18 দিন আইসিইউতে ছিলাম। ফার্স্টে তুই কোথায় গেছিলি? মানে আমি ফার্স্টে
হাওড়ায় গিয়েছিলাম। তো হাওড়াতে এই রোগের ট্রিটমেন্ট হয় না, তো ওখান থেকে আমাকে রেফার করলো আমি পিজিতে চলে যাই। তো আমি ওখানে পিজিতে গেলাম, পিজিতে গিয়েতে ভর্তি নিল। ভর্তি নেবার পর ওখানেতে আমি আইসিইউতে ছিলাম 15 দিন, 15 দিন না, সরি ভুল বললাম, 18 দিন। 18 দিন আইসিইউতে ছিলাম। 18 দিন আইসিইউতে থাকার পর ওখানে আমার সব কিছু টেস্ট হলো। টেস্ট হতে আমার এই বুলেন মেডিসিন ভাইরাস ধরা পড়ে, তো জিবিএস যেটাকে বলি আমরা। তো এইটা ধরা পড়বার পর আমার শরীরের মধ্যে একটা ওজন সব দেখে আমার 28টা ইঞ্জেকশন, আমার 28টা ভ্যাকসিন দিতে হয়েছে। এই ভ্যাকসিনগুলো নাকি আবার পাওয়াও যায় না এখানে। না, এই ভ্যাকসিনগুলো হসপিটালে অ্যাভেলেবেল নয়। তো এই প্রাইভেটে নিতে পারবে, প্রাইভেটে নিতে পারবে, কিন্তু এই ভ্যাকসিনগুলো একটা ভ্যাকসিনের দাম প্রায় 15,000 টাকা, কম করে 15,000। তোর কটা লেগেছে? আমার 28টা ভ্যাকসিন লেগেছে। 28টা ভ্যাকসিন নিতে হচ্ছে 15,000 করে প্রত্যেকটার দাম। মানে প্রাইভেটে করতে গেলে 15,000, যেটা সরকারি পিজিতে পিজি থেকে সরকারি অনুদানে ওটা ফ্রিতে দেওয়া হয়। আর তোর মনে হয় যে ডক্টর ছিলেন ডক্টর অলোক পণ্ডিত, ট্রিটমেন্ট করেছেন। আর ও তো কটা ভ্যাকসিন দিচ্ছে? 28টা ভ্যাকসিন দেওয়া। এরপরেও কি দিয়েছিল? এরপরে কিছু সেলাইন চলেছিল, কিছু ইঞ্জেকশনও দেওয়া হয়েছিল। তো 28টাতেই কি পুরোপুরি 28টা ভ্যাকসিন দেওয়া হয়েছিল। 28টা দেওয়ার পর ওনারা কিছুদিন দেখবেন আপনার কতটা রিকভারি হয়েছে। তো আমার সেইভাবে আমার রিকভারি, হাতটা শুধু একটু নড়ছিল, আমার পায়ের কোনো মুভমেন্ট হচ্ছিল না। তো ডাক্তাররা ওখানে একটা বোর্ড মিটিং করে তখন চিন্তাভাবনা করে যে আরও 2টো ইঞ্জেকশান আমার পায়ের জন্য দেওয়া হোক। তো চিন্তাভাবনা করার পর আমাকে ইঞ্জেকশান দেওয়া হয়েছিল পায়ের জন্য। তো আমার ইঞ্জেকশান চালু হওয়ার 5 মিনিটের মধ্যে আমি আর নিতে পারিনি, আমার শরীরে খুব কষ্ট হয়, তো গোটা শরীরে র্যাশ বেরিয়ে যায়। তো সেই জন্য আমার ওই ইঞ্জেকশানটা আমি নিতে পারলাম না। যদি আমি সেই মুহূর্তে নিতে পারতাম তাহলে আরেকটু তাড়াতাড়ি আমি রিকভারি করতে পারতাম। তো সেই জন্য আমার ইঞ্জেকশান 2টো নেওয়া হলো। আচ্ছা, মানে তোর শরীরে র্যাশ এসে যায়, তো আমি নিতে পারলাম না। ওইটা যদি কেউ নিয়ে নিত তাহলে হয়তো রিকভারিটা তাড়াতাড়ি, হয়তো সময় লাগতো না, তারও কমে হয়তো হয়ে যেতে পারতো। কিন্তু রোগটা কিন্তু মারণাস্ত্র, মানে যদি কেউ অ্যাভয়েড করে যায় সে কিন্তু মৃত্যুও হতে পারে তার। তো সুতরাং সকলকে সচেতন করার দায়িত্ব আমাদের। তো আমরা সেই সচেতনতার জন্যই আজকে ভিডিওটা করছি। আর অবশ্যই এই ধরনের সিমটম দেখতে পেলে, এই ধরনের যখনই মানে কারোর মধ্যে হবে, ডক্টরের পরামর্শ পর্যন্ত কি চেক আপে যায়। একটা বছর পুরো হয়ে গেল, হাতের হয়তো মুভমেন্ট হয়ে গেছে ঠিকঠাক, কিন্তু পায়ের এখনও সেইভাবে রিকভারি হয়নি। কিছুটা হয়েছে, অনেকটা ইমপ্রুভ করেছে। তা কত % পর্যন্ত বলা যেতে পারে? 50% বলা যেতে পারে। আমার গোটা শরীর জিরো হয়ে গেছিলো, আমি তো হাতের আঙুল পর্যন্ত নাড়াতে পারতাম না। সেখান থেকে আমি উঠে বসতে পারি, এবার উঠে হাঁটতে আমি এখনও নিজে থেকে পারি না, কারো সাপোর্টে আমি হাঁটতে পারি। তো এখনও ডক্টর বলেছে কিছুদিন সময় লাগবে। কতদিন? কিছু বলেছে প্রায় মোটামুটি 1.5 থেকে 2 বছর লাগবে এই রোগটা পুরোপুরি রিকভারি করতে। তো আমার যথারীতি 1 বছর হচ্ছে এখনও, মোটামুটি আমাকে এখনও 1 বছর ডাক্তারের কথা রীতিমতো শুনতে হবে। তো আরেকটাই অনুরোধ, এই যখন হসপিটাল থেকে বাড়িতে ফিরবেন তো যে কোনো ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছেই ফিজিওথেরাপি করাবেন, ডাক্তার কাছে কিন্তু ফিজিওথেরাপিটা করাবেন না। একদম ঠিক কথাই, মানে ডাক্তার কাছে ফিজিওথেরাপি না, ফিজিওথেরাপিস্টের কাছেই করাতে, যাতে মানে এই রোগের জন্য যেই ব্যায়ামগুলো দরকার, যেই এক্সারসাইজ, সেই যাতে অ্যাকিউরেটভাবে হতে পারে, সেই জন্যই ওই কথাটা বললো। কেন সবাই তো জানে না এই রোগের জন্য কী ধরনের এক্সারসাইজ করা উচিত। তারা ফিজিওথেরাপিস্ট হিসাবে দাবি করে, কিন্তু আসলে ফিজিওথেরাপিস্ট নয়, সার্টিফিকেট নেই। তো ওই কারণেই ওই কথাটা বললো। এর অনেক রকমের ট্রিটমেন্ট হয়, ও প্রতিনিয়ত এখনও পর্যন্ত ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে করছে। আগে ও বাড়িতে আসতো, এখনও যেতে পারে বলেই, সামনেই আছে বলে ও যেতে পারে বলে যায়। গিয়ে ও নিজেই বুঝেছে যে কী ধরনের মানে এক্সারসাইজ করতে হয়। এমনি এক্সারসাইজ আর এই রোগের জন্য যে এক্সারসাইজ পুরোটাই ডিফারেন্ট। ওই কারণে কথাটা বললো। তো বন্ধুরা, ভিডিওটা দেখে আশা করি সকলেরই ভালো লাগবে, কেন অনেকেই এই রোগের সম্বন্ধে জানে না। আজ জিপিএস বললে পাড়াতে কেউই জানে না, কারণ লাখে একজনের, এবং 80 থেকে মানে 8 থেকে 80 যে কোনো কারোরই হতে পারে।
ডাক্তারের মতে তাই? হ্যাঁ, যে কোনো কারো, বাচ্চা বড়, কারণ এই রোগগুলো সচরাচর হসপিটালে যতক্ষণ না যাওয়া যাবে ততক্ষণ দেখা যাবে না। তো আমরা হসপিটালে গিয়ে দেখেছি বাচ্চা বড় সবারই হচ্ছে, মানে এখানে কোনো বয়সের ব্যাপার নেই, যার তার যখন তখন হয়ে যেতে পারে। আফটার কোভিড যখন আমাদের ইমিউনিটি পাওয়ারটা চলে যায়, মানে কোভিড আসার পরে, তারপরে কিন্তু এই রোগের চাগারটা দেয়, মানে এই রোগটা তারপর থেকেই মানে আরও বেশি করে আমাদেরকে কবল করে। তো ওই রোগের মুক্তি পাওয়ার জন্য কি কি করা দরকার? এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ সারাদিনে না, 4 বার তো আমরা দেখুন ডেইলি লাইফে আমরা এত বিজি হয়ে গেছি, বা এত আমরা ফোন নিয়ে লেট নাইট আমরা ফোন দেখি। ডাক্তার তোমাকে বলেছিল লেট নাইট ফোন দেখাটা কিন্তু খুব বাজে জিনিস। আমরা ঘুমানোর সময় ঘুমাই না, খাওয়ার সময় খাই না, আর এক্সারসাইজ তো ভুলেই গেছি। কেন, কি করে ভুলবো না? স্টেডিয়ামের মতন সব জায়গাগুলো যদি সরকার নিয়ে রেখে দেয়, বাচ্চারা খেলতে আসতে পারে না মাঠে, ফোনে খেলে, ফোন আর টিভিতেই পড়ে রয়েছে, তারা আউটডোর গেম খেলতে পারে না, ইনডোরের মধ্যেই ইনভলভ হয়ে থাকে। তাহলে এক্সারসাইজটা হবে কোথা থেকে? সেই এক্সারসাইজটা আমরা করতে পারি না প্রতিনিয়ত। এই সব কারণেই আমাদের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা চলে গেছে। তার মধ্যে আছে ভেজাল খাবার দাবার। আমরা ঠিকঠাক খাবার, মানে যে খাবার খাই তার মধ্যে প্রতিনিয়তই দেখা যাচ্ছে ভেজাল খাবার থাকছে। তো তার মধ্যে আমরা কিছু খাবার বাসি করে খাচ্ছি, ফ্রিজে রেখে খাচ্ছি। চিকেন, ডিম, মাংস সবই আমরা ফ্রিজে রেখে খাই। এইগুলোই হচ্ছে উৎস রোগের, এইগুলোই উৎস। শরীরের ভেতরে ইমিউনিটিটাকে এইরাই কমিয়ে দিচ্ছে। তো সুতরাং সকলের কাছে আমার রিকোয়েস্ট, আমার বন্ধুও রিকোয়েস্ট করছে, আমার বন্ধুর মতন যাতে আর যত বন্ধু আছে কেউ না এই রোগের কবলে পড়ে। তো এই জন্যই এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি সকলকে। আর যতটা পরিমাণ পারবেন এই ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলে এর যেমন ভালো হচ্ছে সেরকম আদার্স বন্ধুদেরও ভালো হবে। আর আমার কাছে রিকোয়েস্ট, যদি এর মতন মানে এর কাছে যদি কোনো ইউটিউবার এসে এর বিষয়ে জানতে চায়, অবশ্যই, আমি তো একটা ছোট ইউটিউবার, কোনো বড় ইউটিউবার যদি আসতে চায় অবশ্যই আসুন, এসে জানুন এই রোগটা সম্বন্ধে আরও বিস্তারভাবে। সোশ্যাল মিডিয়াতে সকলের কাছে সচেতন করে দেওয়ার দায়িত্ব আমাদের। আমার মতন ছোট ইউটিউবার আমি যেমন করছি, সেরকম বড় ইউটিউবার যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করছি এই রোগ সম্বন্ধে আরও যাতে সচেতন করা যায় সেই দিকে আপনারাও ভাবুন। তো সুতরাং ভিডিওটা দেখে আশা করি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে ফেসবুকে যেমন শেয়ার করবেন, ইউটিউবে শেয়ার করবেন, সব জায়গাতেই ভিডিওটা শেয়ার করুন। আমি চাই ভিডিওটা যেন গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে গেলে সকলেরই ভালো হবে। নমস্কার, আজকে এই পর্যন্ত, গুড বাই।